6 বছর পর সুন্দরবনে আবারও সক্রিয় দস্যু দল, আতঙ্কে জেলে বাওয়ালিরা। দাবি প্রশাসনিক হয়রানির কারণেই ফের অন্ধকার জীবনে। এই দস্যুগিরি ভালো লাগে না, এগুলো করতেছি শুধু এই প্রশাসনিক হয়রানির কারণে। খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ চলাকালে স্থানীয়দের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ, আহত অন্তত অর্ধশত, অভিযান স্থগিত। ভারত মালয়েশিয়া সহ 5 দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক। 23 বস্তা নথি উদ্ধার, রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর। শুভ মহালয়ায় শুরু শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। মর্তালোকে দেবী দুর্গাকে আহ্বান জানিয়ে মন্দিরে মন্দিরে ভক্তদের আরাধনা। মায়ের কাছে অবশ্যই প্রার্থনা যে সবাই যেন ভালো থাকে, দেশে যেভাবে সবাই সুন্দর মতো পূজাটা উদযাপন করতেছে এভাবে যেন আমরা সারা বছর আনন্দে থাকতে পারি। আগামীকালের যে প্রতিপদের শুরু এবং নবরাত্রি, এই শুভকল্প আবাহনকে আমরা বিশেষ পূজার মাধ্যমে আজ এখানে অনুষ্ঠানের আয়োজন করেছি। আজ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ইসরায়েলের অন্যতম মিত্র যুক্তরাজ্য। কাল একই পদক্ষেপ নেবে ফ্রান্স। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। যমুনা টেলিভিশনের হাত ধরে সুন্দরবনে একে একে আত্মসমর্পণ করেছিল 32টি দস্যু বাহিনীর 328 জন সদস্য। 2018 সালের 1 নভেম্বর সরকারের পক্ষ থেকে দস্যুমুক্ত ঘোষণা করা হয় সুন্দরবনকে। তবে দীর্ঘ 6 বছর পর আবারও সক্রিয় 20টির মতো দস্যু বাহিনী। অত্যাচারে অতিষ্ঠ জেলে বাওয়ালিরা। গোয়েন্দা তথ্য অনুযায়ী বর্তমানে সবচেয়ে বড় দস্যু দল জাহাঙ্গীর বাহিনী। দলবল নিয়ে যোগ দিয়েছে আরও 2টি। আত্মসমর্পণ করা 3 জনই আবারও কেন আগের পথে ফিরেছেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে তাদের সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী শেখ আল এহসান। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। জাহাঙ্গীর ভাই, আমি এহসান বলছিলাম যমুনা টেলিভিশন থেকে। দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছিল, এক পর্যায়ে হাতে আসে সুন্দরবনের দস্যু দল জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখের একটি মোবাইল নম্বর। কথাবার্তার এক পর্যায়ে সম্মত হলেন দেখা দিতে। কবে সময় দিবেন? আরো 7-8 দিন পরে দেখা করি। কিন্তু কয়েক দফা পেছানো হলো সাক্ষাতের সময়। যোগাযোগ বিচ্ছিন্ন, ফোন নম্বর পরিবর্তন, শর্তের পর শর্ত। নাটকীয়তা আর প্রতিকূলতা পেরিয়ে একদিন পর সুন্দরবনের একটি খালে অবশেষে দেখা দিলেন জাহাঙ্গীর শেখ। নৌকা দুটো আমাদের নিয়ে গেল বনের গভীরে। প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও এক পর্যায়ে মত পাল্টালেন তারা। আলাপচারিতায় জানা গেল বাহিনীর সদস্য এখন 40 জনের মতো। প্রথম দিকে দেশীয় অস্ত্র দিয়ে দস্যুতা শুরু করলেও এখন বাইরে থেকে আসছে মারণাস্ত্র। প্রশ্ন ছিল, আত্মসমর্পণের পর আবারও কেন ফিরলেন দস্যুতাই? এই দস্যুগিরি ভালো লাগে না, এগুলো করতেছি শুধু এই প্রশাসনিক হয়রানির কারণে। দেখা গেল আমি বসবাস করি দাকব থানায়, মামলা হয় রামপাল থানায়, সেখানে ওই মামলার আসামি আমি হই, আমি কিছু জানি না। এইভাবে মিথ্যা মামলা যদি আমরা আত্মসমর্পণের পরে খাই, আমরা কত বেল উপরে টেকব। জাহাঙ্গীর শেখের সাথে দলবল নিয়ে যোগ দিয়েছেন সাবেক দাদাভাই বাহিনীর প্রধান জয়নাল আবেদিন ওরফে রাজন ও মাঞ্জুর বাহিনীর প্রধান মাঞ্জুর সর্দার। যে কোনো জায়গায় আমি চাকরি পাইছি, আমার এই চাকরির যাওয়ার মূল কারণ হলো আমার এই আত্মসমর্পণ বা জলদস্যুর যে একটা
এটার কারণে আমার এই চাকরিগুলো চলে যায় খবর পাইলে, তাহলে আমরা তো মানুষ, আমরা তো ভালোভাবে বাঁচতে চাই। আমরা কি অন্যায় করেছি যে আমরা সমাজে মিশতে পারবো না? আমরা আত্মসমর্পণ করে কি তাহলে ভুল করলাম? এই সরকার পরিবর্তনের পর বরিশাল র্যাবেটে ফোন দিয়েছিলাম যে ঈদ গেল, ঈদের সময় আমাদের বাজারঘাট দেয়, চেনে না। 6-এ ফোন দিয়েছিলাম, 8 বারের পরে ফোন দিয়ে বলল মঞ্জুরকে, মঞ্জুরে তো চিনলাম না। মাই যখন সন্তান পেলে চলে যায়, সেই দেশের অবস্থাটা কি হয়? আমরা তো সাধারণ মানুষ, অনেক রাষ্ট্রের থেকে আমাদের সাহায্য সহযোগিতা করছে, জমা হয়েছে কোথায়? ওনার নিজস্ব তহবিলে। তিনজনই জানালেন আবারও ফিরতে চান স্বাভাবিক জীবনে। এই প্রশাসন যাতে আমাদের আর কোনো হয়রানি না করতে পারে, এইভাবে যদি আমাদের সিকিউরিটি দিয়ে রাখতে পারে, তাহলে আমরা আবার আমাদের সে গায়ে ফিরে যেতে চাই। বর্তমানে ইনুস ভাই আছেন, উনি যদি আমাদের সেই কথাগুলো বুঝে যদি আমাদের স্ব ইচ্ছায় যদি সেই দিনগুলো ফেরত দেয়, কেউ যেন আমাদের ব্যবসার দিকে চাঁদা দাবি করতে না পারে, হ্যাঁ, এইভাবে সসম্মানে যেন আমরা চলতে পারি। যদি আমাদের এই ব্যবস্থাটুকু করে দেয়, ইনশাল্লাহ আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে চলে যাব। প্রশাসনের বিরুদ্ধে হয়রানির অভিযোগের ব্যাপারে র্যাব কথা বলতে রাজি না হলেও কোস্টগার্ড কর্মকর্তারা জানালেন সক্ষমতা অনুযায়ী টহল জারি রেখেছেন তারা। আমাদের 16টা স্টেশন আউটপোস্ট আছে, যেগুলোর মাধ্যমে আমরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে থাকি। আমরা সুন্দরবনে যে সকল চোক পয়েন্ট যেগুলো আমরা বলি, যে সকল ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে আমাদের নিয়মিত পেট্রোল থাকে। স্বাভাবিক জীবনে ফিরতেই আত্মসমর্পণ করেছিলেন সুন্দরবনের এই 3 জলদস্যু বাহিনীর সদস্যরা। কিন্তু সামাজিক প্রবঞ্চনা, প্রশাসনের অত্যাচার ও পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ায় তারা আবারও ফিরে এসেছেন সুন্দরবনে। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও সরকারের সহায়তা পেলে আবারও ফিরতে চান আলোর পথে। শেখ আল এহসান, যমুনা নিউজ, সুন্দরবন। খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় ক্ষুব্ধ স্থানীয়দের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত অর্ধশত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বারবার আলটিমেটাম দেওয়ার পরও জমি খালি করছিল না তারা, আর পুনর্বাসন না করা পর্যন্ত কলোনি ছাড়তে চান না বাসিন্দারা। খুলনার মুজগুন্নির বাসিন্দাদের কলোনিতে অভিযানে যায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদের চেষ্টা করা হয় স্থানীয়দের। শুরুতেই প্রতিরোধের মুখে পড়েন অভিযানকারীরা। এরপর ম্যাজিস্ট্রেটের নির্দেশে লাঠিচার্জ শুরু করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাল্টা ইটপাটকেল ছুটতে শুরু করে স্থানীয়রা। এতে পিছু হটতে বাধ্য হয় পুলিশ প্রশাসন। অভিযানে নিয়ে যাওয়া বুলডোজারে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। সন্ধ্যার সময় যখন মাইকিং করছেন, স্যার আমাদের তো কিছু আসবাবপত্র আছে, আমরা এখানে দীর্ঘ 45 বছর থাকি স্যার। এরপর শুরু হয় পুলিশের টিয়ার শেল নিক্ষেপ। তাতেও দমানো যায়নি বাসিন্দাদের। তাদের অভিযোগ, পুনর্বাসন না করা পর্যন্ত জমি খালি করবেন না তারা। এমনকি তাদের মালপত্র সরানোরও সুযোগ দেয়নি প্রশাসন। আমাদের সেই জায়গাটা দিক, আমরা সেখানে চলে যাব, নিজেরাই বাড়িঘর করে বসবাস করব। এই জায়গার মালপাতি নিয়ে আমরা চলে যাব, জায়গা খালি করে দেব, জোর করে করা লাগবে না। আমাদের অর্ধশত লোক আহত, 15 জন মহিলা, 250 বেড ভর্তি। পুলিশ জানায়, সংঘর্ষে দুপক্ষের অর্ধশত মানুষ আহত হয়েছে। উত্তেজনা সৃষ্টি হওয়ায় আপাতত স্থগিত করা হয়েছে উচ্ছেদ অভিযান। আমরা যখন উচ্ছেদের উদ্দেশ্যে রওনা করি, ভিতরে যাওয়ার চেষ্টা করি, এর প্রেক্ষিতে তারা ইটপাটকেল ছুটতে থাকে এবং আমাদের অনেকেই আহত হয়। আমরা পরবর্তীতে ব্যাক আসি। 33 একর জায়গায় 1972 সালে গৃহায়ণ কর্তৃপক্ষ এই কলোনি নির্মাণ করে দেয়। 1,500 পরিবারের বাস এখানে। প্লট মালিকদের কাছে সম্পত্তি বিক্রির পর থেকে বাসিন্দাদের জমি খালি করার আলটিমেটাম দিয়ে আসছে প্রশাসন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ভারত, মালয়েশিয়া সহ 5টি দেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে দুদক। কমিশনের উপপরিচালক জানান, চট্টগ্রামের আনোয়ারায় সাবেক মন্ত্রীর স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়িতে রাতভর অভিযান চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে কিছু নথি যাচাই করে কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে তার কয়েক হাজার কোটি টাকার সম্পত্তির প্রমাণ মিলেছে, যা সাইফুজ্জামান চৌধুরীর ট্যাক্স ফাইলে উল্লেখ নেই। এর আগে বুধবার নগরের আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের সহযোগী আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেফতার করে দুদক। তাদের কাছে পাওয়া নথিতে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামানের সম্পদের তথ্য মিলেছিল।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত 3 দিন অভিযান চালিয়ে মোট 23 বস্তা নথি উদ্ধার করা হয়। এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে 25 কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। রাত আমরা 3টার পরে অভিযান চালাইছি। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালাবদ্ধ গত 3 দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। সেই আলামতগুলা এখনো মানে বদ্ধ অবস্থায় আছে। আমরা 2-1টা টেস্ট কেসে খুলছিলাম। মহালয়ায় দেবীকে মর্তে আহ্বানের মাধ্যমে শুরু হলো দুর্গোৎসবের ক্ষণগণনা। সকাল থেকে মন্দিরে চণ্ডীপাঠ, বিশেষ পূজা আর তর্পণের মধ্যে দিয়ে শুরু হয় দেবী পক্ষ। দেবী আসবেন, নির্মূল করবেন অশুভকে, সেই প্রতীক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। আজ থেকে পরবর্তী 6 দিন চলবে দেবীর আগমনের প্রস্তুতি। ভোরের আলো ফুটতেই কানে বাজে চণ্ডীপাঠ, ঢাকের ধ্বনি আর স্তুতি গানে মুখর হয়ে ওঠে পূজা মণ্ডপ। মহালয়ের বিশেষ পূজার মাধ্যমে আজ পিতৃপক্ষ শেষে শুরু হলো দেবী পক্ষ। পুরাণ মতে এই দিনই দেবী দুর্গা অসুর বধের দায়িত্ব পান। তাই ধরনীর অশুভকে বধ করতে এই দিন মহামায়াকে আহ্বান করা হয় মর্তে। ভোর থেকেই ঢাকেশ্বরী মন্দিরে মন্ত্রপাঠ আর পূজার পাশাপাশি নৃত্য আর সুরের মাধ্যমে চলে দেবীর বন্দনা। মহালয়ের এই আয়োজনে ছিলেন নেপাল, ভুটান আর ভারতের হাই কমিশনাররাও। আয়োজনের সার্বিক প্রস্তুতির প্রশংসা করেন তারা। Tolerance and the love, care, compassion to each other are all the more important than ever before. I really hope this Mahalaya, this Durga Puja, will dispel darkness from our lives and will bring peace, harmony to all of us. প্রথম পর্ব শেষে তোড়জোড় চলে ঘট স্থাপন ও বিশেষ পূজার। সূর্য প্রণাম শেষে শুরু হয় মহালয়ের মূল আচার তর্পণ। আমরা সবাই প্রার্থনা করব যাতে হস্তিতে আগমনের তার যে সুপ্রভাব, এই সুপ্রভাবের কারণে তার গমনের সময়ও যেন তার প্রভাব থাকে এবং আমরা যেন উন্নতির পথেই যাই। ষষ্ঠী থেকে মূল পূজা শুরু। গোটা এই আয়োজন ভক্তি ভরে পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। নিরাপত্তার কোনো শঙ্কা নেই উল্লেখ করে সবার সহযোগিতা চান পূজার আয়োজকরা। গত বছর এসেছিলাম, এবারও এসেছি, খুবই ভালো লাগছে। আমরা ভোর রাত্রে উঠি, স্নান করে সাজগুজ করে মায়ের এখানে চলে আসি। পঞ্চমী থেকে যখন আমি দুর্গা মণ্ডপে যাব তখন থেকে মূলত আমেজটা আসলে ফিল করতে পারবো। বাট আজকে মনে হচ্ছে যে হ্যাঁ, আসলে দুর্গা পূজা চলে এসেছে। যেভাবে সবাই সুন্দর মতো পূজাটা উদযাপন করতেছে, এভাবে যেন আমরা সারা বছর আনন্দে থাকতে পারি। প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং কিছু শাস্তির ঘটনাও আমরা কিন্তু এবার দেখেছি। রাজনৈতিক দলগুলো কিন্তু এই প্রত্যেকটা ঘটনা নিন্দা করেছে। এই বার্তাটা যদি যায়, আস্তে আস্তে আমার মনে হয় যে সম্প্রীতি বিনষ্টের প্রক্রিয়াটা কমে আসবে। এবছর সারা দেশে 33,000-এরও বেশি মণ্ডপে চলবে দুর্গাপূজা। ঢাকা মহানগরীতে রয়েছে 255টি মণ্ডপ। চণ্ডীপাঠ, বিশেষ পূজার মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান করা হলো মর্তে। মহামায়া আসবেন, দশভুজা রূপে হরণ করবেন সমস্ত অশুভকে। ষষ্ঠীর আগ পর্যন্ত সেই অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য 24 সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে সচিবালয়ে। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। জানান, আসন্ন পূজায় থানা, পুলিশ, র্যাব, বিজিবি পেট্রোলিং করবে। পূজা কমিটি মণ্ডপ বানানোর কাজ শুরু থেকে 7 জন নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া 80,000 স্বেচ্ছাসেবক মোতায়েন করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। উপদেষ্টা বলেন, দেশের সব জায়গায় পূজা নির্বিঘ্নে হবে, কোনো স্থানই ঝুঁকিপূর্ণ নয়। নির্বাচন বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ভোট হবে শান্তিপূর্ণ, উৎসব মুখর। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকবে সরকার। মাদক এবং পাচার বিষয়ে উপদেষ্টা জানান, বাইরে থেকে দেশে মাদক আসা ও দেশ থেকে সার, ওষুধ এবং চাল পাচার রোধে নৌবাহিনী ও কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। মাদক সমূলে বিনষ্ট করার কাজ চলছে বলেও জানান তিনি।
পূজা আমাদের শুরু হবে হলো 26 তারিখ থেকে 28 তারিখ থেকে, কিন্তু আমাদের ডিপ্লোমেন্ট শুরু হয়ে যাবে হলো 24 তারিখ। পূজা কমিটিগুলি যে আছে তারা কিন্তু মণ্ডপ বানানো শুরু করে তাদের কিন্তু 7 জন করে কার্ড ওখানে রাখতে হবে বলা হয়েছে, এবং তারা সবাই রাজি হয়েছে। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের কম কথা বলাই শ্রেয় বলেও মনে করেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে আসন্ন নির্বাচনে সংস্থাটির জরিপ প্রকাশ করা হয়। বলা হয়, আগামী নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জানেই না 56% মানুষ। পিআর চায় 21.8% এবং চায় না 22.2% ভোটার। জরিপে অংশ নেয় 10,413 জন। এতে 69.9% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার ব্যাপারে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করেছে। এবার জানুয়ারিতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা, এমনটাই জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, বই ছাপানোর দায়িত্ব কারা পাবে সে তালিকা চলতি মাসেই চূড়ান্ত হবে। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জানান, গত বছর বই ছাপানোর ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগ ছিল। যাদের ব্যাপারে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তাদের এবার কাজ দেয়া হবে না। এ সময় উপদেষ্টা আরও বলেন, টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ইউনিসেফের সাথে আলোচনা করে টিকার কমিশন কমানোর কথা বলা হয়েছে। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে পরবর্তী 3 মাসের টিকা আনা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। আজই ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। আগামীকাল সোমবার ফ্রান্সের তরফ থেকে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। ব্রিটিশ প্রশাসন জানিয়েছে, রোববার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি দেবেন প্রধানমন্ত্রী কেইর স্টারমার। গত জুলাইয়ে ইসরায়েলকে একগুচ্ছ শর্ত বেঁধে দিয়েছিল ব্রিটেন। বলা হয়েছিল, গাজায় যুদ্ধবিরতি, ত্রাণ প্রবেশ সহ দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে নিতে হবে বিভিন্ন পদক্ষেপ। এগুলো পূরণ না হওয়ায় সাধারণ পরিষদের এবারের অধিবেশনেই ফিলিস্তিনের স্বাধীনতার স্বীকৃতি দেবে লন্ডন। একইভাবে ফ্রান্সও স্বাধীন ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেয়। সোমবার জাতিসংঘের বৈঠকে ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি দেবেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।